তো আজকে যে টপিকটা নিয়ে ডিসকাশন হবে সেটা হলো ডেফিনেশন, নেচার এন্ড স্কোপ অফ অ্যাডমিনিস্ট্রেটিভ ল। তো ফার্স্ট অফ অল আমরা যেহেতু এই টপিকটা আমাদের সিলেবাসে আছে, তো আমাদেরকে পুরোটাই পড়তে হবে, ঠিক আছে? তো আমরা প্রথম যে টপিকটা দিয়ে আলোচনা করব ফার্স্ট হচ্ছে মিনিং। তো ফার্স্ট আমরা ডিসকাস করতে চলেছি মিনিং অফ অ্যাডমিনিস্ট্রেটিভ ল। The term administrative law means law relating to the administration. অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটিভ ল বলতে কি বোঝায়? অ্যাডমিনিস্ট্রেটিভ ল বলতে সেই সমস্ত লকেই বোঝায় যে সমস্ত ল অ্যাডমিনিস্ট্রেশনের সাথে রিলেটেড আছে। অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেশন মানে প্রশাসনিক মানে ব্যবস্থাকে বোঝায়। তো প্রশাসনিক ব্যবস্থা ঠিকঠাক ভাবে রাখবার জন্য যে সমস্ত ল আছে তাকে নর্মালি ক্ষেত্রে বলতে গেলে অ্যাডমিনিস্ট্রেটিভ ল বলা হয়ে থাকে। It determines the organization, power, duties of the administrative authority. অ্যাডমিনিস্ট্রেটিভ ল কিন্তু এই যে যারা অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটিজ তাদের পাওয়ার ডিউটি ঠিক করে। অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটিজ আর known as executives or government officials. অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটি কারা? যারা এক্সিকিউটিভ তাদেরকে অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটিজ বলা হয়ে থাকে। এক্সিকিউটিভ কারা? যারা এসডিও, বিডিও, ডিএম, এরা হচ্ছে গভর্নমেন্টের এক্সিকিউটিভ বা গভর্নমেন্ট অফিসিয়াল। এরাই আবার অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটিজ, অর্থাৎ যারা প্রশাসনিক ব্যাপারটা দেখভাল করে তারাই অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটি। তারা যে সমস্ত ল ডিল করে সেগুলোকে অ্যাডমিনিস্ট্রেটিভ ল বলা হয়ে থাকে। নাও এখন আমরা আসতে চলেছি ডেফিনেশন। যে ডেফিনেশন অনেকের আছে, তাদের মধ্যে কয়েকটা ডেফিনেশন পড়লেই হবে। তো ফার্স্ট হচ্ছে প্রফেসর রবসন, উনি বলেছেন যে অ্যাডমিনিস্ট্রেটিভ ল ইজ গভর্নিং অ্যাডমিনিস্ট্রেশন। অ্যাডমিনিস্ট্রেটিভ ল কি? যে আমাদের যে গভর্নমেন্ট আছে সেই গভর্নমেন্টের যে অ্যাডমিনিস্ট্রেশন আছে অর্থাৎ প্রশাসনিক যে ব্যবস্থাপনা আছে সেটাই হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ল। অর্থাৎ গভর্নমেন্ট প্রশাসনিক ব্যবস্থা ঠিকঠাক ভাবে চালানোর জন্য যে ল ব্যবহার করে তাকে অ্যাডমিনিস্ট্রেটিভ ল বলা হয়ে থাকে। এটা কে বলেছেন? প্রফেসর রবসন। এইবার যেটা আসছে সেটা হলো কে সি ডেভিস। উনি কি বলেছেন? উনি বলেছেন অ্যাডমিনিস্ট্রেটিভ ল ইজ দ্য ল। অ্যাডমিনিস্ট্রেটিভ ল হলো একটা ল কনসার্নিং পাওয়ার এন্ড প্রসিডিউর অফ অ্যাডমিনিস্ট্রেটিং এজেন্সিজ, যার মধ্যে আছে অ্যাডমিনিস্ট্রেটিভ এজেন্সির পাওয়ার এবং প্রসিডিউর। কার মধ্যে আছে? অ্যাডমিনিস্ট্রেটিভ ল এর মধ্যে আছে। ইনক্লুডিং স্পেসিফিক্যালি দ্য ল গভর্নিং জুডিশিয়াল রিভিউ অফ দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকশন। এবং এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ ল এর মধ্যে জুডিশিয়াল রিভিউটাও আছে। অর্থাৎ বলতে গেলে জুডিশিয়াল রিভিউ বলতে আমরা কি বুঝি? জুডিশিয়াল রিভিউ বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যদি কোনো বলতে গেলে জাজমেন্ট সেটা মানে বলতে গেলে কোনো কারণবশত যদি মানে পাবলিক অর্থাৎ যে অ্যাকিউজড বা যে কনভিক্টেড সে যদি সন্তুষ্ট না হয়ে থাকে সেটার জন্য সে হায়ার কোর্টে অ্যাপিল করতে পারে, তাকে সাধারণত জুডিশিয়াল রিভিউ বলা হয়। তো তাহলে এখানে কি বুঝলাম? যে অ্যাডমিনিস্ট্রেটিভ ল হচ্ছে একটা ল যেটা তৈরি হয় পাওয়ার এবং প্রসিডিওর অফ দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ এজেন্সিজ। অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটিভ এজেন্সির কি কি পাওয়ার প্রসিডিওর লেখা থাকবে সেটা ওই অ্যাডমিনিস্ট্রেটিভ ল এর মধ্যেই বলা আছে। এবং আরো এছাড়াও গভর্নমেন্টের বিভিন্ন রকম জুডিশিয়াল রিভিউ অফ দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকশন, অর্থাৎ
এমনিতে নর্মাল জুডিশিয়াল রিভিউ বলতে তো ওটাই আমরা জানি, কিন্তু এখানে ক্ষেত্রে বলতে গেলে আজ গভর্নমেন্ট একটা ল পাস করলো, পরবর্তীকালে যদি সেটাকে রিমুভ করে অন্য কিছু ল পাস করে সেটাকে জুডিশিয়াল রিভিউ বলা হয়ে থাকে। এই জন্যই এখানে বলা আছে ইনক্লুডিং স্পেশালি দ্য ল গভর্নিং জুডিশিয়াল রিভিউ অফ দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকশন। তো ডেফিনেশন দুটো পড়লেই মোটামুটি হবে, আরো দেওয়া আছে, পড়তে পারো, কোনো সমস্যা নেই। এবার যেটা আমরা চলেছি, এবার আসছে স্কোপ। স্কোপের মধ্যে বলা আছে অ্যাডমিনিস্ট্রেটিভ ল ইজ দ্য গিফট অফ দ্য 20th সেঞ্চুরি। 20 দশকে অ্যাডমিনিস্ট্রেটিভ ল একটা আমাদের জন্য একটা বড় গিফট নিয়ে এসছে, অর্থাৎ একটা দান বলতে পারো। আমাদের 20 সেঞ্চুরিতে অ্যাডমিনিস্ট্রেটিভ ল এর একটা বিরাট দান আছে। অর্থাৎ এই অ্যাডমিনিস্ট্রেটিভ ল আসার পর থেকে আমাদের গভর্নমেন্টের ব্যবস্থাপনা অনেক কিছু সহজ সরল হয়েছে। It has been characterized by jurisprudence as the most outstanding legal development of the 20th century. This type of administration was changed to today's political system due to several reasons. এই যে অ্যাডমিনিস্ট্রেশনের যে সিস্টেমটা, অর্থাৎ বর্তমানে যে পলিটিক্যাল সিস্টেম, এখানে বলেছে দিস টাইপ অফ অ্যাডমিনিস্ট্রেশন, অর্থাৎ এই ধরনের যে অ্যাডমিনিস্ট্রেশন ওয়াজ চেঞ্জ, অর্থাৎ এই যে 20th সেঞ্চুরিতে যে গিফট আমাদেরকে প্রদান করা হয়েছে, সেই গিফট বর্তমানে যে পলিটিক্যাল সিস্টেম আছে সেই সিস্টেমটাকে চেঞ্জ করে দিয়েছে। কি চেঞ্জ করেছে সেটা আবার জানতে হবে। তো চেঞ্জের মধ্যে যেটা বলা আছে, দ্য রিজন আর ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, অর্থাৎ শিল্পটাকে বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। ডেভেলপমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং সায়েন্সটাকে ডেভেলপ করা হচ্ছে। ডেভেলপমেন্ট অফ লিটারেসি, চেষ্টা করা হচ্ছে মানে ভাষা, ঠিক আছে, ভাষাগত দিক থেকে শিক্ষাগত দিকটাকে ডেভেলপ করতে, লিটারেসি। পলিটিক্যাল অ্যাওয়ারনেস অ্যামং দ্য পিপল, জনগণের যে অ্যাওয়ারনেস, অর্থাৎ মানুষকে সচেতন করাটাকে বাড়াতে হবে, অর্থাৎ মানুষকে আরো সচেতন করতে হবে বিভিন্ন বিষয়ে। অ্যাবনর্মাল গ্রোথ অফ পপুলেশন থ্রু আউট দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ মানুষের এই যে মানে জন্মানো, ঠিক আছে, তার যে বৃদ্ধির যে হারটা আছে, পপুলেশন গ্রোথ যেটা আছে, যে অ্যাবনর্মাল গ্রোথ, অর্থাৎ হুড়ুর করে বাড়ছে। অর্থাৎ একটা মানুষের যেখানে মানে ধরুন ধরে নেওয়া যেতে পারে সেখানে 4-5খানা করে ছেলে মেয়ে হচ্ছে, সেই জায়গায় সেই গ্রোথটাকে কমাতে হবে। ডিউ টু অ্যাবভ রিজন, এই সমস্ত রিজনের জন্যই অলমোস্ট অল দ্য কান্ট্রিজ adopted the concept of welfare state in place of police state. এই ওপরের যে রিজন গুলো দেখা গেল, এই রিজন গুলোর জন্যই সমস্ত কান্ট্রি একটা কনসেপ্ট অ্যাডপ্ট করেছে, সেই কনসেপ্টের নাম ওয়েলফেয়ার স্টেট। কার বদলে? পুলিশ স্টেটের বদলে ওই ওয়েলফেয়ার স্টেট কনসেপ্টটাকে অ্যাডপ্ট করা হয়েছে। ইন দ্য ওয়েলফেয়ার স্টেটের ক্ষেত্রে the state has several functions besides these two traditional functions. স্টেট বিভিন্ন রকম ফাংশন পারফর্ম করে, দুটো ট্র্যাডিশনাল ফাংশন ছাড়া স্টেট অনেক ধরনের ফাংশন পারফর্ম করে থাকে। এখন আমরা একজনের বক্তব্য পড়ব, সেই বক্তব্যটা হচ্ছে আব্রাহাম লিঙ্কনের বক্তব্য। উনি বলেছেন ডেমোক্রেসি ইজ বাই দ্য পিপল, ফর দ্য পিপল অ্যান্ড টু দ্য পিপল। ডেমোক্রেসি জনগণের দ্বারা গঠিত, ডেমোক্রেসি মানে গণতন্ত্র। তো গণতন্ত্র জনগণের দ্বারা গঠিত, জনগণের জন্য গঠিত, জনগণকে নিয়ে গঠিত। তো এই ফেমাস উক্তিটা কার ছিল? আব্রাহাম লিঙ্কনের। অর্থাৎ স্টেট বিভিন্ন ধরনের ফাংশন করে, কিন্তু দুটো ট্র্যাডিশনাল ফাংশন আছে, সেই দুটো ট্র্যাডিশনাল ফাংশন ছাড়া স্টেট সব রকম ফাংশন পারফর্ম করে।
এবং তারপরে আব্রাহাম লিঙ্কন যেটা বললেন, ডেমোক্রেসি পাবলিকের দ্বারা গঠিত, পাবলিকের জন্য গঠিত, পাবলিককে নিয়ে গঠিত। না এবার আমরা বলতে গেলে অ্যাডমিনিস্ট্রেটিভ ল এর মেন যে পার্ট, যেটা হচ্ছে নেচার অফ অ্যাডমিনিস্ট্রেটিভ ল, সেটা জানবো। তো নেচার অফ অ্যাডমিনিস্ট্রেটিভ ল এর মধ্যে প্রথম বলা আছে ব্রাঞ্চেস অফ গভর্নমেন্ট। There are 3 branches of government: executive, legislative, judicial. আজ একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে আমাদের ভারতবর্ষ এই 3টে স্তম্ভের ওপর দাঁড়িয়ে আছে। ভারতবর্ষের সংবিধান, এই যে 3টে স্তম্ভ, এই 3টে স্তম্ভের ওপর দাঁড়িয়ে আছে। অর্থাৎ আমাদের কনস্টিটিউশন যাকে বলা হয়, এক্সিকিউটিভ যারা লটাকে এক্সিকিউট করে, লেজিসলেটিভ যারা লটাকে তৈরি করে, জুডিশিয়ারি যারা লটাকে ইন্টারপ্রেট করে। এই 3টে জিনিসের উপরে এক্সিকিউটিভ, মানে বলতে গেলে এক্সিকিউটিভ, লেজিসলেটিভ, জুডিশিয়ারি, এই 3টে ব্রাঞ্চ গভর্নমেন্টের। এবং আরো একটা কথা বলা আছে, সেটা হচ্ছে আমাদের সংবিধানের যে বেস, সেটাও এই 3টে ব্রাঞ্চের উপর দাঁড়িয়ে আছে। এবং এই 3টে ব্রাঞ্চ কিন্তু অলওয়েজ সেপারেটেড, কেউ কারোর উপর নির্ভরশীল নয়। পার্লামেন্ট হ্যাজ লেজিসলেটিভ পাওয়ার, পার্লামেন্টের কিন্তু একটা লেজিসলেটিভ পাওয়ার আছে। লেজিসলেটিভ মানে আইন তৈরি করার যে পাওয়ার। দ্য সুপ্রিম কোর্ট হ্যাজ জুডিশিয়ারি পাওয়ার, সুপ্রিম কোর্টের কি আছে? জুডিশিয়ারি পাওয়ার, মানে সে জাজমেন্ট দিতে পারে। অ্যাডমিনিস্ট্রেটরস হ্যাভ অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার, যারা অ্যাডমিনিস্ট্রেটর, যারা প্রশাসনিক ব্যবস্থা দেখভাল করে, তাদের অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার আছে। ল ইজ মেড বাই দ্য পার্লামেন্ট, ল কে তৈরি করে? পার্লামেন্ট তৈরি করে। এইটুকু তো বুঝলাম ব্রাঞ্চ অফ গভর্নমেন্ট। এবার নেক্সট পয়েন্টে আমি যাচ্ছি, সেটা হচ্ছে ডক্ট্রিন অফ সেপারেশন অফ পাওয়ার। এইটা ল পড়বার সময় অনেকবার পড়ানো হয় বলতে গেলে, তো সেটা আমি আরেকবার দেখতে চলেছি। দ্য ট্রায়াঙ্গুলার রিলেশনশিপ সিস্টেম ইজ এস্টাবলিশড ইন দ্য গভর্নমেন্ট। এই যে ত্রিকোণ আকারের যে রিলেশনশিপটা আছে, সেটা, সেই রিলেশনশিপ সেট আপ করা হয়েছে কোথায়? গভর্নমেন্টে, ইন দ্য গভর্নমেন্ট। ইচ ব্রাঞ্চ শুড নট এনক্রোচ the sphere of the other branches. Each branches should not encroach the sphere of other branches. তো তাহলে কি বলতে যাচ্ছিলাম? তাহলে একটা কথা বলতে যাচ্ছিলাম যেটা, সেটা হচ্ছে প্রত্যেকটা ব্রাঞ্চ শুড নট এনক্রোচ, অর্থাৎ প্রত্যেকটা ব্রাঞ্চের কিন্তু একটা নির্দিষ্ট সীমা আছে। সেই এনক্রোচ মানে হচ্ছে সীমা লঙ্ঘন, এনক্রোচ মানে সীমা লঙ্ঘন করা, ঠিক আছে? কিন্তু নট এনক্রোচ বলা আছে এখানে, অর্থাৎ সীমা লঙ্ঘন না করা। অর্থাৎ বলতে গেলে প্রত্যেকটা ব্রাঞ্চ কিন্তু তাদের নির্দিষ্ট সীমা বজায় রাখে, তারা সেই সীমানাটা লঙ্ঘন করে না। ব্রাঞ্চ বলতে এই যে এক্সিকিউটিভ, লেজিসলেটিভ, এই জুডিশিয়ারি, এগুলোকে একটা ব্রাঞ্চ বলা হয়। এই 3টে যে ব্রাঞ্চ আছে, তারা তাদের নিজস্ব সীমানা কখনো লঙ্ঘন করে না। যেমন ভাবে বলা আছে ঠিক তেমন ভাবেই তারা নির্দিষ্ট সীমানা বজায় রাখে। তো দিস ইজ কল্ড ডক্ট্রিন অফ সেপারেশন অফ পাওয়ার। নেক্সট আমরা যে টপিকটা আসতে চলেছি, সেটাকে বলা হয় রুল অফ ল। So rule of law যেটা বলছে, rule of law is one of the fundamental principle of the English legal system. ইংলিশের যে লিগাল সিস্টেম আছে, তার মেন ফান্ডামেন্টাল প্রিন্সিপলটা কে? রুল অফ ল। যেটা কে বলেছে? ডাইসি বলেছে। In the book he attributed the following 3 meaning to this doctrine. তিনি 3টে জিনিসের উপরে তার ফোকাস দিয়েছেন। একটা কি? সুপ্রিমেসি অফ দ্য ল। দ্বিতীয়টা কি? ইকুয়ালিটি বিফোর দ্য ল। তৃতীয়টা কি? প্রিডমিনেন্স অফ লিগাল স্পিরিট। এই 3টে জিনিসের উপরে ডাইসি তার নিজের ফোকাসটা দিয়েছে। এই 3টে জিনিসকে এক কথায় রুল অফ ল বলা হয়ে থাকে। নেক্সট আমরা যেটা পড়তে চলেছি, সেটা হচ্ছে ডেলিগেটেড লেজিসলেশন। ডেলিগেটেড মানে তো বুঝতেই পারা যাচ্ছে যে পাওয়ারটাকে ডেলিগেশন করা।
অর্থাৎ প্রদান করা, অর্থাৎ মানে নিজে ব্যবহার না করে মানে আদার আমার যা সাবঅর্ডিনেট আছে। হ্যালো, হ্যাঁ বলো বলো বলো। বলছি প্রিডমিনেন্স অফ, বললো তো। এক মিনিট দাঁড়াও, তোমার ভলিউমটা একটা বাড়াতে হবে। সুপ্রিমেসি অফ দ্য ল মানে কি? সুপ্রিমেসি অফ দ্য ল বলতে যেটা বোঝায় মানে ল এর পাওয়ার সর্বোচ্চ, অর্থাৎ সে যেটা ভালো মনে করবে সে সেটা করবে। সুপ্রিমেসি অফ দ্য ল অর্থাৎ ল সবার উপরে। ইকুয়ালিটি বিফোর ল অর্থাৎ আইনের চোখে সবাই সমান, কেউই কিন্তু ছোট বড় নয়। আর প্রিডমিনেন্স অফ লিগাল স্পিরিট, প্রিডমিনেন্স মানে প্রাধান্যতা, অর্থাৎ এই যে বলতে গেলে আমরা মানে কাকে বেশি প্রাধান্য দেব কাকে কম দেব সেটা নিশ্চয়ই বলতে গেলে ল ঠিক করে। এই যে ল যেটা ঠিক করে বলতে গেলে সাধারণত আমাদের ল এর চোখে সবাই সমান, যেটা আমরা একটু আগেই পড়লাম ইকুয়ালিটি বিফোর দ্য ল, সেটাতে বলা আছে ল এর চোখে সবাই সমান। আর প্রিডমিনেন্স অফ লিগাল স্পিরিট মানে হচ্ছে আইনের চোখে কাকে বেশি প্রাধান্য দেওয়া হবে, এইটার কথা বলা আছে এখানে। এই তিনটে কনসেপ্টের ওপরে আমাদের ডাইসি তার ফোকাসটা তিনটে কনসেপ্টে দিয়েছে, এবং ডাইসির এই কনসেপ্টটাকেই নাম দেওয়া হয়েছে রুল অফ ল। তো এবার যেটা আমরা পড়তে চলেছি সেটা হচ্ছে ডেলিগেটেড লেজিসলেশন। তো এটা দেখে আমরা একটা জিনিস বুঝতে পারছি, সেটা হচ্ছে এখানে কোনো কিছু ডেলিগেট করার ব্যাপার আছে, অর্থাৎ যে সুপ্রিম অথরিটি সে নিজে না এক্সারসাইজ করে তার যে সাবঅর্ডিনেট আছে সেই সাবঅর্ডিনেটকে সেটা পাওয়ার ডেলিগেট করে, তারা সুপ্রিম অথরিটির হয়ে সেই পাওয়ার গুলো এক্সারসাইজ করে। তো এখানে বলা আছে যে পার্লামেন্ট ক্যান ডেলিগেট সাম অফ দ্য এসেন্সিয়াল লেজিসলেটিভ পাওয়ার্স টু দ্য এক্সিকিউটিভ for speedy implementation of infrastructure development, social welfare activities, etc. অর্থাৎ পার্লামেন্ট কি করে, তার ডেলিগেট করে পাওয়ারটাকে, কাকে পার্লামেন্ট ডেলিগেট করে রেখেছে, ক্যান ডেলিগেট সাম এসেন্সিয়াল লেজিসলেটিভ পাওয়ার, কিছু লেজিসলেটিভ পাওয়ার আছে যেগুলো ডেলিগেট করেছে কাকে, এক্সিকিউটিভকে ডেলিগেট করেছে, যারা অ্যাডমিনিস্ট্রেটিভ তারাই। কেন? যাতে ফর দ্য স্পিডি ইনফরমেশন অফ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, অর্থাৎ যাতে তাড়াতাড়ি উন্নতি হয়, ডেভেলপমেন্ট যাতে তাড়াতাড়ি হয়, সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিস যাতে তাড়াতাড়ি হয়, অর্থাৎ সমাজের কল্যাণ যাতে তাড়াতাড়ি করা যায়, এই জন্য মানে সমাজ কল্যাণের জন্য, সমাজের উন্নতির জন্য, এই কারণে পার্লামেন্ট কিছু পাওয়ার বলতে লেজিসলেটিভ পাওয়ার, সেই লেজিসলেটিভ পাওয়ারটাকে ডেলিগেট করে দিয়েছে। কাকে দিয়েছে? এক্সিকিউটিভকে দিয়েছে। এইটাকে বলা হয় ডেলিগেটেড লেজিসলেশন। এবার যেটা আমরা পড়বো সেটা হচ্ছে কন্ট্রোল ওভার ডেলিগেটেড লেজিসলেশন। অর্থাৎ বলতে গেলে ডেলিগেটেড লেজিসলেটিভ পাওয়ার of administrator are subject to the parliamentary, judiciary and government and public control. এই যে অ্যাডমিনিস্ট্রেটরদের যে লেজিসলেটিভ পাওয়ার যে ডেলিগেট করা থাকে সেটা কে ডেলিগেট করে, আর সাবজেক্ট টু দা পার্লামেন্টারি, পার্লামেন্ট করতে পারে, জুডিশিয়ারি করতে পারে, এন্ড গভর্নমেন্ট এন্ড পাবলিক কন্ট্রোল। সাধারণত বলতে গেলে এই যে অ্যাডমিনিস্ট্রেটর যারা লটাকে এনফোর্স করে, ঠিক আছে, তাদের কথা বলা হচ্ছে, তাদেরকে কে পাওয়ারটাকে ডেলিগেট করে, পার্লামেন্ট করতে পারে, জুডিশিয়ারি করতে পারে, পার্লামেন্ট অর্ডার দিয়ে দিল যে এই লটাকে সবার মধ্যে ইমপ্লিমেন্ট করে দাও বা এক্সিকিউট করে দাও, ইমপ্লিমেন্ট বলা ভুল হবে, এক্সিকিউট করে দাও, তখন অ্যাডমিনিস্ট্রেটর যারা তারা সেই লটাকে জনগণের মধ্যে এক্সিকিউট করার চেষ্টা করে, কারণ ইমপ্লিমেন্ট একমাত্র জাজ করে, আর এক্সিকিউটিভ যারা বা অ্যাডমিনিস্ট্রেটর যারা তারা সেটাকে এক্সিকিউট করে। তাহলে সেই ডেলিগেট সেই লটা কে দেয়? পার্লামেন্ট দেয়। জুডিশিয়ারি দিতে পারে, তাদেরকে অর্ডার দিতে পারে, গভর্নমেন্ট অর্ডার দিতে পারে যে এই সিস্টেমটাকে এবার জনগণের মধ্যে এনফোর্স করুন। তো ডেলিগেশনটা কিন্তু আনলিমিটেড দেওয়া নেই, কারণ লিমিটেড দেওয়া আছে এবং তার কন্ট্রোলও করা আছে। বলতে গেলে প্রয়োজন পড়লে সেটা তুলেও নিতে পারবে, যে দিচ্ছে সে চাইলে তুলেও নিতে পারবে।
এটা হচ্ছে কন্ট্রোল ওভার ডেলিগেটেড লেজিসলেশন। নেক্সট আমরা কি আসছি, ফাংশন। অ্যাডমিনিস্ট্রেটিভ ফাংশন is the functional where any parliamentary legislation is theoretical. Administrative law কি functional, অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটিভ ল কার্যকারী হয়, এবং যেখানে পার্লামেন্টারি লেজিসলেশন যেখানে বলা আছে, অর্থাৎ পার্লামেন্টের লেজিসলেশন অর্থাৎ পার্লামেন্ট যে ল তৈরি করে সেটা কি, সেটা থিওরিটিক্যাল। অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটিভ ল বলতে গেলে কি, যেটা এক্সিকিউটিভরা কি করে, এক্সিকিউটিভরা সেটাকে এনফোর্স করে, অর্থাৎ আমাদের জনগণের মধ্যে প্রয়োগ করে। আর পার্লামেন্টারি লেজিসলেশন কি, থিওরিটিক্যাল, তারা তো শুধু লটা তৈরি করেই ছেড়ে দেয়, তারপর কাজটা অ্যাডমিনিস্ট্রেটিভরা করে। এই জন্য পার্লামেন্টারি লেজিসলেশনটা পুরোপুরি থিওরিটিক্যাল, আর অ্যাডমিনিস্ট্রেটিভ ল হচ্ছে ফাংশনাল। এবং অ্যাডমিনিস্ট্রেটিভ ল ইজ নিয়ারার টু দ্য পিপল, এবং অ্যাডমিনিস্ট্রেটিভ ল অলওয়েজ জনগণের কাছাকাছি থাকে, এবং ইট ইজ প্র্যাকটিক্যাল পারপাস। এবং অবশ্যই সেটা কেন থাকে, কারণ সেটা প্র্যাকটিক্যাল। তো পার্লামেন্ট তো শুধু খাতায় কলমে ল তৈরি করে দিয়ে পাস করে দিয়ে ছেড়ে দেয়, আর অ্যাডমিনিস্ট্রেটিভ লটা কি, অ্যাডমিনিস্ট্রেটিভ ল জনগণের অলওয়েজ কাছাকাছি থাকে। কেন, কারণ যাতে সেটা জনগণের মধ্যে প্রয়োগ করা যায়। কে প্রয়োগ করবে, এক্সিকিউটররা করবে, এবং সেই পাওয়ারটা কে দেবে, পার্লামেন্ট দিতে পারে, জুডিশিয়ারি দিতে পারে, গভর্নমেন্ট দিতে পারে, এরা দেবে। নেক্সট, অ্যাডমিনিস্ট্রেটিভ ফাংশন। অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটিজ আর এম্পাওয়ার্ড। অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটিকে কি করা আছে, ক্ষমতা দেওয়া আছে টু টেক স্টেপস, প্রিভেন্টিভ স্টেপস, প্রয়োজন হলে তারা প্রিভেন্টিভ স্টেপ নিতে পারে। মানে যে এখন দরকার, এই যেমন ধরো করোনার সময় যাতে লোকে মাস্ক পরে, স্যানিটাইজার ইউজ করে, ঠিক আছে, বাইরে বিনা কারণে না ঘোরে, এই প্রিভেন্টিভ স্টেপস গুলো তারা নিতে পারে। যদি কেউ ঘোরে তার বিরুদ্ধে সঙ্গে সঙ্গে অ্যাকশন নিতে পারবে, কারণ তাদের উপর ওই পাওয়ারটা ডেলিগেট করা আছে, তাই জন্য তারা এক্সারসাইজ করতে পারবে। যেদিন পাওয়ার থাকবে না সেদিন আর ডেলিগেট করবে না। they function on the principle prevention is better than cure, অর্থাৎ তারা এই প্রিন্সিপাল উপর কাজ করে যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। কিওর সবসময় সব জিনিস করা যায় না, কিন্তু হ্যাঁ প্রিভেনশন তো করা যায়, মানে আটকানো তো যায়, সে আটকানোর চেষ্টা করে। অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটিজ গ্র্যান্ট লাইসেন্স, রিভোক দেম, সাসপেন্ড দেম। একটু দেম মানে এখানে লাইসেন্সের কথা বলেছি, অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটি কি করে, লাইসেন্স দিতে পারে, লাইসেন্সটা রিভোক করতে পারে মানে বাতিল করে দিতে পারে, আবার চাইলে লাইসেন্সটাকে সাসপেন্ড পর্যন্ত করে দিতে পারে। ইন দ্য ওয়েলফেয়ার স্টেটের ক্ষেত্রে the administrative law and administrator have become necessary part of daily life of the people. অ্যাডমিনিস্ট্রেটিভ ল এবং অ্যাডমিনিস্ট্রেটররা যারা এক্সিকিউটিভ যারা, তারা আমাদের মানে জীবনযাপনের একটা পার্ট হয়ে দাঁড়িয়ে গেছে। কেন, কারণ আমাদের স্টেটকে উন্নত করতে হবে, ওয়েলফেয়ার করতে হবে, স্টেটের ভালো চাইতে হবে। তো স্টেটের ভালো চাইতে গেলে যারা যে সমস্ত অ্যাডমিনিস্ট্রেটিভ ল আছে এবং যারা অ্যাডমিনিস্ট্রেটর আছে, তারা জনগণের কাছে, জনগণের মানে নিত্য জীবনের একটা পার্ট হয়ে দাঁড়িয়েছে। রিট, রিট সম্পর্কে এর আগে তোমরা অনেক পড়ে এসছো। এটা কি, রিট হচ্ছে আমাদের যে সংবিধানের যে ফান্ডামেন্টাল রাইট আছে, যে পার্ট 3 আছে, সেই পার্ট 3টাকে যদি ভায়োলেট হয়, আচ্ছা পার্ট 3 তে কি আছে, ফান্ডামেন্টাল রাইট, রাইট টু ইকুয়ালিটি, রাইট টু ফ্রিডম, রাইট টু এগেইনস্ট এক্সপ্লয়টেশন, রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন, কালচার, এডুকেশনাল রাইট, রাইট টু কনস্টিটিউশনাল রেমেডি। তো এই যে ফান্ডামেন্টাল রাইট আছে 6টা, অরিজিনালি 7টা। রাইট টু প্রপার্টি ইজ omitted by 44 Amendment Act 1976। তো অরিজিনালি 7টা, কিন্তু অমিট হয়ে গিয়ে এখন 6টা ফান্ডামেন্টাল রাইট। সেই 6টা ফান্ডামেন্টাল রাইট যদি ভায়োলেট হয়, তাহলে কোথায়, তাহলে যে বেসটার উপর ফাইল করা হবে, একটা বেস আছে, তো সেই বেসটার উপর ফাইল করতে হবে। তো সেই সিস্টেমটাকে কি বলা হয়, রিট বলা হয়। রিটের টোটাল পার্ট আছে কতগুলো।
কি কি পার্ট আছে? হেভিয়াস কর্পাস, ম্যান্ডামাস, প্রহিবিশন, কোয়ারেন্টো অ্যান্ড সার্টিউরারি, এই পার্ট গুলো আছে রিটেন। তো অ্যাজ এ জিস্ট অফ অল কি বলে, ফান্ডামেন্টাল রাইট যদি ভ্যালিড হয় তাহলে আমরা এই রিটের উপর বেস করে হাইকোর্ট আর্টিকেল 32 এবং সুপ্রিম কোর্ট আর্টিকেল 32, হাইকোর্ট আর্টিকেল 226 এ বলতে গেলে মামলা ফাইল করতে পারি। কেন না, আমাদের যে ফান্ডামেন্টাল রাইট আছে, সেই মৌলিক অধিকার যাকে বলা হয়, সেই মৌলিক অধিকারগুলোকে পাওয়ার জন্য। আচ্ছা, তো এখানে কি বলছে? রিট অফ ম্যান্ডামাস, সার্টিউরারি, prohibition, habeas corpus can be issued by Supreme Court and High Court against administrative authority. অর্থাৎ সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট চাইলে ম্যান্ডামাস, সার্টিউরারি, প্রহিবিশন, হেভিয়াস কর্পাস এই রিট গুলো কাদের এগেনস্টে জারি করতে পারে? অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটির এগেনস্ট। if they violate the principle of natural justice and fundamental rights, যদি অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটিরা জনগণের বা পাবলিকের ফান্ডামেন্টাল রাইট যদি ভায়োলেট করে, তখন সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট এই সমস্ত রিট গুলো অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটির এগেনস্টে জারি করতে পারে। নেক্সট, করাপশন। অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটিজ আর এম্পাওয়ার্ড টু ইন্সপেক্ট the spot during the course of their function. অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটিজ কে এই পাওয়ারটা দেওয়া আছে, তারা বিভিন্ন জায়গায় যখন কোনো কিছু কাজ হচ্ছে সেই কাজের জায়গায় গিয়ে তারা দেখতে পারে যে কতটা পরিমাণে ল এনফোর্স হলো। তাদের উপর দায়িত্ব দেওয়া থাকে এনফোর্সমেন্ট করবার, সেই এনফোর্সমেন্ট করার দায়িত্ব তারা অর্ডার দিয়ে খালাস হয়ে গেল সেরকম তো ব্যাপার না, তাদের উপর ডেলিগেট করা আছে পাওয়ার। তারা সেই পাওয়ারটা কতটা পরিমাণে এনফোর্স করতে পারলো সেটা তারা স্পটে গিয়ে যাচাই করতে পারে। সিন্স দ্য টাইম অফ ইস্যুইং দ্য লাইসেন্স, করাপশন স্টার্ট। যেদিন থেকে এই লাইসেন্সটা দেওয়া হয়েছে, ঠিক আছে, সেদিন থেকে করাপশনটাও স্টার্ট হয়েছে। নেক্সট, conflict of interest, fundamental rights versus corruption. The constitutional law is the mother of all the laws in India. আমাদের সংবিধান সমস্ত লয়ের মাদার এবং and is almost all democratic countries, এবং সমস্ত ডেমোক্রেটিক কান্ট্রিতেও তাই বলা আছে। অর্থাৎ কনস্টিটিউশন সবার উপরে। The Constitution of India provides fundamental rights to the citizen in part 3. কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ফান্ডামেন্টাল রাইটটাকে সিটিজেনকে প্রোভাইড করেছে, যেটা পার্ট 3 তে বলা আছে। These fundamental rights includes, এই ফান্ডামেন্টাল রাইটের মধ্যে কি আছে? রাইট টু লাইফ, জীবনযাপনের অধিকার। রাইট টু প্রফেশন, যে কোনো প্রফেশন চয়েস করে জীবনে বেঁচে থাকার অধিকার। রাইট টু এগেইনস্ট ইললিগাল অ্যারেস্ট, জোর করে অ্যারেস্ট যাতে না হয় সেই জন্য এই রাইটটা দেওয়া হয়েছে। অ্যাডমিনিস্ট্রেটিভ ল ইজ ডিরাইভড ফ্রম কনস্টিটিউশনাল ল। এমনকি এই যে আমরা এতক্ষণ ধরে যে টপিকটা নিয়ে আলোচনা করছি, অ্যাডমিনিস্ট্রেটিভ ল, এই লটাও বলতে গেলে কনস্টিটিউশন থেকেই তৈরি হয়েছে।